আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়েস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আজকে আবার স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ভিডিও করতেছি, মূলত যাব টু ইন্দিরা রোড। তো সামনে আছে আমার এক বন্ধু, প্লাস মার্কেট কলিগ, আমরা একসাথে একই মার্কেটে জব করি। তো ও হন্ডার 125 SP 125 যে বাইকটি আছে, SP 125 এই মোটরসাইকেলটিও ব্যবহার করে। তো আপনারা যদি চান তাহলে আমি এই মোটরসাইকেলটি নিয়ে একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ, মোটরসাইকেলটির ইউজার রিভিউ এগুলি করতে পারি। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি আপনাদের জন্য বাইক রিভিউটা মূলত করব কি না। আর বাইক রিভিউটা আমি আমার আগের যে নয়েস ওয়ার্ল্ড আগের যে চ্যানেলটা ছিল, ওই চ্যানেলে কিন্তু আমি মূলত বাইক রিভিউটাও করতাম, যে বাইকের স্পেসিফিকেশান, ওয়াক অ্যারাউন্ড রিভিউ, বাইকের প্রমোশনাল ভিডিও এগুলি আমি করতাম। তো আপনারা যদি এই ক্যাটাগরির ভিডিও আমার চ্যানেলে চান তাহলে আমি করব। এবং এই যে SP 125 বাইকটি আছে, এটি নিয়ে আমি আপনারা চাইলে যে কোনো দিন আমি আপনাদের জন্য ভিডিও দিতে পারি। আর হন্ডার বাইকগুলি আমার কাছে আসলেও খুবই যে প্রিয় একটা বাইক, শুধু আমার কাছে না, বাংলাদেশের প্রেক্ষাপট বললেও ভুল হবে, এশিয়ার মধ্যে হন্ডার বাইকটা আসলেও জনপ্রিয় একটা বাইক। এদের বাইকগুলির লাস্টিং খুব ভালো করে, এদের বাইকগুলি খুবই ভালো পারফরমেন্স দিয়ে থাকে, এর জন্য এই বাইকগুলি মোটামুটি খুবই জনপ্রিয়। আর আমি যেহেতু মূলত আগে বাইকের স্পেসিফিকেশন রিভিউগুলো করতাম, তো এগুলি আমার কাছে আগের থেকে একটা আছে, সেই কারণে আমি মূলত করতে চাই, আমার ইচ্ছা আছে। কিন্তু আসলে আপনারা চান কি না যে আমি মূলত এই বাইকের স্পেসিফিকেশন রিভিউ, বাইকের প্রমোশনাল ভিডিও এগুলিতে আবার অ্যাড হই? যদি আপনারা বলেন তাহলে আমি অবশ্যই আবার নতুন করে শুরু করব। আর যেহেতু এখন মোটো ব্লগিংটা করতেছি, আপনাদের সাথে থাকতে চাচ্ছি, সেহেতু আই থিঙ্ক আমার ওইটাতেও যাওয়া উচিত। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই ব্যাপারটা নিয়ে। আর মূলত তার সাথে সাথে আরও একটা গল্প আপনার সাথে আজকে শেয়ার করব, এর জন্যে আসা। সেটা গল্পটা গতকালকে আমি আমার এলাকার রূপনগরে যে শিয়ালবাড়ি মোড়টা আছে বিওবিটি কলেজের ওইখানে, ওই জায়গাটা আমি ক্রস করতেছিলাম। তো ওইখানে একটা সিগন্যাল পড়ে ছোট করে। তো আমার পিছনে 2-3টা রিক্সা, তারা আমার সাথে মানে বলতেছে যে, মামা টান দেন না কেন, টান না দিলে তো আপনাকে সাইড দিবে না, টান দেন। আমি বলছি, মামা তোমার তো পিক আপ দিলেই দৌড় দেয়, গাড়ি ধরে মোচড় পিক আপ হতো না, তোমার ওটা মোচড় দিলেই দৌড় দিবে। কিন্তু আমার তো মামা মোচড় দিলে দৌড় দেবে না, আমার গাড়ি নিউট্রালে আছে, আমার গাড়ির ক্লাচ ধরবো, গিয়ার শিফট করব, পিক আপ দিব, গিয়ার ছাড়বো, আমার কিছু মুহূর্তের দরকার এটার জন্য। আর আমি একটা সিগন্যাল চলতেছে, আমি টান দিয়ে কই, আপনি না গেলে তো মামা ছাড়বে না, আপনি আগায় যান, না গেলে কি আপনারা জায়গা দিবে? আসলে আমি ওদেরকে কি বলবো তখন আমি বুঝতেছিলাম না, গালাগালি পাচ্ছিল অনেক, করলাম না যে এবারটা তোদের তো আসলে এমনি তোর অবৈধ, তারপরে মানুষজনের জ্বালায় শেষ করে ফেলতেছিস। এখন যে সিগন্যালটা ছাড়ছে এরাও তো অনেকক্ষণ ধরে সিগন্যালে দাঁড়ায় ছিল, তারপরে তো এরা সিগন্যালটা পার হচ্ছে, এখন এদেরকে তো আসলে জায়গা দিতে হবে, যাওয়ার সুযোগ দিতে হবে, না শুধু আমরাই দৌড়াদৌড়ি করব। এই ব্যাপারগুলো নিয়ে আসলে রিক্সাওয়ালাদের সাথে প্রায়ই হয়তো আপনারা যারা বাইকাররা আছেন বা যারা রাস্তাঘাটে চলাচল করেন, এদের সাথে অনেক হয়, মনোমালিন্য হয়, যে আসলে তারা খুব জ্ঞানী, বাংলাদেশের সব জ্ঞান অধিকারী, তারা তারা খুব জ্ঞান রাখে। কারণ একটা মোটরসাইকেল ড্রাইভার, একটা প্রাইভেট কার ড্রাইভার, অথবা একটা যে কোনো ড্রাইভারই হোক না কেন, ভেহিকল ড্রাইভার, তার কিন্তু একটা লাইসেন্স করা আছে। একটা লাইসেন্স পাইতে হইলে কিন্তু তার কিছু প্রশিক্ষণের ভিতর দিয়ে যেতে হয়। তো আমরা যারা লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার আছি, রাস্তায় চলাচল করি, তো আমাদের সেই নিয়মগুলি আমাদের মেনে চলা উচিত। রাস্তার ট্রাফিক সিগন্যালটা, রাস্তার ট্রাফিকটা ঠিক রাখতে হলে সেই নিয়মগুলো মেনে চলা উচিত। এগুলো আসলে এই টেসলা ড্রাইভারদের ক্ষেত্রে প্রযোজ্য না, এবং তাদেরকে এগুলো বুঝাইলেও তারা বুঝবে না, ব্যাপারটা এরকম। আর প্রতিনিয়ত রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে তো অহরহ দুর্ঘটনা এরা ঘটাচ্ছে, কিন্তু আমি বুঝতেছি না যে এখন পর্যন্ত এভাবে স্ট্রং অ্যাকশন কেন এদের এগেনস্টে নেওয়া হচ্ছে না। এদের এগেনস্টে কিন্তু আসলে স্ট্রং অ্যাকশনে না গেলে এরা মূলত করবে না, দমবে না। এদেরকে কিছুদিন আগে ধানমন্ডিতে, মিরপুরের বেশ কিছু জায়গায় বেশ কিছু রিক্সা ডাম্পিং করা হয়েছে, ভেঙে ফেলে ডাম্পিংয়ে নিয়ে গেছে। অনেকে অনেক স্যাড স্টোরি দিচ্ছেন ভাই, আপনি স্যাড স্টোরি দিতেছেন, কিন্তু আসলে মূলত আমরা যারা ভুক্তভোগী, আমরা যারা এখানে প্রতিনিয়ত এটার সম্মুখীন হই, এটার বিপদ আপদের সম্মুখীন হয়ে ওদের ঝামেলার সম্মুখীন হই, আমরা জানি যে আমাদের আসলে কতটুকু কষ্ট করতে হয়, কতটুকু কষ্ট পোহাইতে হয় এইগুলা ঝামেলা ঘাড়ের উপরে নিয়ে, এদেরকে নিয়ে কতটুকু কষ্ট পোহাইতে হয়। এই যে এখন বর্তমানে মোহাম্মদপুরে আছি, তো মোহাম্মদপুর তো সকলেই মোটামুটি জানেন কিসের জন্য বিখ্যাত। তো সেই মোহাম্মদপুরের মতো জায়গায় অটোরিকশার মনে করেন যে পরিমাণে চাপ, তা আমার মনে হয় যে ঢাকার মধ্যে শুধুমাত্র মিরপুর, মোহাম্মদপুর আর পুরান ঢাকার একটা অংশ, এই অংশটাতে অটোরিকশার চাপ সবচেয়ে বেশি। আর সেদিন তো এই লাস্ট ফ্রাইডে তো গেলাম আপনার
বেড়িবাঁধের রাস্তা দিয়ে আশুলিয়া গেছিলাম, তো দেখলাম ওইখানে ওই রাস্তাটা তো হাইওয়ে, সেই হাইওয়ে রাস্তাতেও মনে করেন যে পরিমাণে অটো উঠে, ঠিক আছে, যা আসলে বলার মতো না, এত পরিমাণে অটো এখন বাংলাদেশে চলে। তো এই মানুষগুলো আসলে আগে কি অটো চালানোর আগে কি করতো আমি জানি না, কিন্তু অটোতে বসার পরে এরা এক একজন সুপারম্যান হয়ে গেছে, এরা একজন জেট ফাইটার MiG-29 চালায়। ব্যাপারটা হচ্ছে এরকম, এদেরকে ওইভাবে অনার করে কথা বলতে হয় রাস্তাঘাটে চলতে গেলে। গত 2-1 দিন আগে শনিবারে হচ্ছে কিছু রিক্সা, আমরা মিরপুর 1 নম্বরের চাইনিজের কিছু আগে জ্যামে দাঁড়ায় আছি, তো ভদ্রলোক বলল, আমার সামনে আর একটা রিক্সাই ছিল, তো রিক্সা থাকা যে ভদ্রলোক বলল যে একটু ঘুরে আসলে তো হয় তোমাদের। তো ঘুরে আসবো কই থেকে, আমি যাবো ওই পাশের গলিতে, আমি ঘুরে কেন আসবো? তো ঘুরে কেন আসবো, তুমি উল্টা আইসো, জ্যাম লাইক আছে, জ্যামের তো উল্টা আছে, তো আপনার সমস্যা কি, আপনার গাড়ি যাচ্ছে না? মানে তাদের সাথে কথাও বলা যাবে না, কথা বললে তারা ওখানে বেয়াদবি করবে, আপনি আবার আরেকটা জবাব দিতে গেলে ওখানে মনে করেন একটা হাতাহাতির পর্যায়ে চলে যাবেন। ভাই আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি তো অবশ্যই একটা রিক্সাওয়ালার সাথে হাতাহাতিতে জড়াবেন না, স্বাভাবিক। এখন এদেরকে আসলে দমানোর উপায় কি, এটাই মূলত আমার জানা নাই। এদের অটোগুলা রাস্তাঘাটে ধরতেছে পুলিশ, রাস্তাঘাটে ধরতেছে প্রশাসন। আমার কথা হচ্ছে রাস্তাঘাটে কেন আমাদের অটোগুলো ধরতে হবে? রাস্তাঘাটে অটোগুলো যখন আপনি ধরতেছেন তখন হচ্ছে ড্রাইভারগুলো থাকতেছে, ড্রাইভারগুলো তো নিরীহ ভাই, সত্যি কথা, ড্রাইভারগুলো নিরীহ, তারা বেয়াদব, ঠিক আছে, তারা চরম লেভেলের বেয়াদব, 2-1 জন হয়তো ভালো থাকতে পারে, ম্যাক্সিমামই বেয়াদব। তো ড্রাইভার বেয়াদব হইলেও সে একজন মানুষ, গরিব মানুষ, সে একটা অটো রেন্টে নিয়ে আসে, রেন্টে এনে 300, 400, 500 টাকা জমা, সেই জমার টাকা দিয়ে সে রাস্তায় গাড়ি চালাতে এসে, একটা গাড়ি যদি আপনি ডাম্পিং নিয়ে যান, সে তার মহাজনকে কোনো জবাব দিতে পারে না, তখন জরিমানাটা তার দিতে হয়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তাহলে আপনারা সবাই জানেন, থানা পুলিশ জানে, ট্রাফিকের পুলিশ জানে, প্রশাসন জানে যে অটোগুলো থাকে কোথায়, থাকে একটা গ্যারেজে। বিভিন্ন ঢাকার যত নিচু এলাকাগুলি আছে, বস্তি এলাকাগুলি আছে, অথবা আবাসিক এলাকাতেও পার্কিং করে রাখা হয়। তো এখানে অনেকগুলি পার্কিং জোনের মধ্যে হচ্ছে পার্কিং জোন, বা তারা ঝিলপাড়ের জায়গা দখল করে বা খেলার মাঠ দখল করে রাত্রেবেলা রিক্সাগুলো রাখতেছে, এক জায়গায় 100-150 রিক্সা থাকতেছে, এটা সবাই জানে, ওপেন সিক্রেট। আপনারা ওই জায়গায় যে অটোগুলো কেন ধরতেছেন না? এবং ওইখানে তারা বিদ্যুতের লাইন হয়তো মিটার 2-1টা লাগায়া চার্জ দেয়, ম্যাক্সিমাম চার্জ দেওয়া হচ্ছে গিয়ে বিদ্যুৎ চুরি করে। তাহলে ওইটা আপনারা সবাই জানেন, সবাই ওইখান থেকে একটা ভাগ পান, ওই জায়গায় আপনারা হাত দিতেছেন না, কী করতেছেন? মানুষের আই ওয়াশ করার জন্য রাস্তাঘাটে হুটহাট করে 4-5টা 10টা 15 20টা অটো ধইরা ডাম্পিং করতেছেন, দেখাচ্ছেন যে আমরা কাজ করতেছি, কিন্তু আপনারা আসলে কাজ করতেছেন না। কাজ করতে হইলে যেখানে অটোগুলো রাখা হয়, অটোগুলোর মালিক যারা, তাদেরকে ধরেন, আর গ্যারেজ থেকে অটোগুলো আপনারা তুলে নিয়ে আসেন, তাইলেই হয়। কিন্তু এগুলো আপনারা করেন না। অথবা অটোগুলোকে একটা লিমিটেশনের ভিতরে আনেন, তাদেরকে মান্থলি একটা চার্জ দিয়ে দেন, হাই ভ্যালু চার্জ দিয়ে দেন, ভালো একটা পরিমাণের চার্জ দেন, তখন দেখবেন এটিকে মানে চার্জ ধার্য করেন, এমনিতেই তারা কবে যে এত টাকা দিয়ে তো অটো চালানো যায় না। মানে নিয়ম করলে নিয়ম করা যায়, কিন্তু আসলে আপনারা নিয়ম করতে চান না বিধায় এটা হয় না। এটা তারা আসলে আমার বুদ্ধি দিয়ে হবে না, অনেকের অনেক ধরনের বুদ্ধি আছে, সকলের বুদ্ধি দিয়ে। এই যে যেমন ধরেন একটা লেক রোড, সংসদ ভবনের মতো একটা রোড, একটা ভিআইপি রোড, এই রোডটাতে অটো চলে, এই রোডটাতে যখন অটো চলে তখন আপনার বুঝতে হবে যে বাংলাদেশে আসলে অটো পরিস্থিতিটা কতটুকু ক্রুরাল হয়েছে এখন বর্তমানে। তাও কথা বলতে বলতে তো অনেক দূর হচ্ছে গিয়া আগায় গেছি, বর্তমানে হচ্ছে আছি সংসদ ভবন লেক রোডে। এই রোডটা সবসময় আমার কাছে ভালো লাগার একটা রোড, এই রোডটাতে আসলে আমার মনটা ফ্রেশ হয়ে যায়, কারণ রাস্তাটা সবসময় হচ্ছে জ্যাম ছাড়া থাকে, সুন্দর একটা পরিবেশ, এর বাম পাশে পানি, ডান পাশে গাছ, বাম পাশে ডান পাশে দুই পাশেই গাছ থাকে, তারপর একটু লেক আছে এখানে ছোট করে। এই কারণে আসলে আমার কাছে জায়গাটা এমনি খুব ভালো লাগে, জায়গাটা আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, একটু খোলামেলা বাতাস থাকে, ভালো লাগে জায়গাটা আসলে। আর এই জায়গাতে এখন বর্তমানে বলতে গেলে আগের মতো পরিবেশ নাই, কারণ এখন প্রচুর পরিমাণে হকার বসে। এই দেখেন একটা রিক্সা, এইখানেও একটা রিক্সা। তো যেটা বলতেছিলাম, এখানে এখন হকারদের অতিরিক্ত প্রেশার, অতিরিক্ত ময়লা আবর্জনা পড়ে, প্রচুর পলিথিন কাগজ এগুলো ফেলায় জায়গাটাকে হচ্ছে একদম নোংরা করে ফেলছে। আগে এখান দিয়ে হাইটে গেলেও ভালো লাগতো, এখন এখানে হাইটে গেলেও প্রচুর পরিমাণে নোংরা রাস্তার পাশে পড়ে থাকে। ওই দেখা যায় ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে আশেপাশে ময়লা, পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ এগুলো কাটছে, এগুলো ময়লা টলা সব ফেলায়া, বা যারা খাইছে তার কাগজের ঠোঙাগুলো এখানে ফেলায় টেলায় রেখে চলে গেছে। কি বলবো ভাই, আসলে বলার কিছু নাই, পরিস্থিতি খুবই খারাপ। কে বলে, কে দেখে, কার দেখা, দেখার কেউ নাই, বলার কেউ নাই, শোনারও কেউ নাই। আমি আপনি আমরা 2-1 জন মানুষ বলে আসলে এটার প্রতিকার করতে পারবো না আদৌ কোনো দিন। এটা আমাদের চরম নিয়তি, মেনে নিতে হবে আর কি। সামনে দিয়ে চলে গেল
হিরোর 200 সিসির যে বাইক, 250 সিসি, 200 সিসির যে বাইকগুলি বাংলাদেশে আসছে, এগুলি আসলে যতটা দর্শনধারী ছিল ততটা গুণবিচারী হয় নাই। এগুলো নিয়ে আমার এসে যাওয়া উচিত, রিভিউ করা উচিত। আসলে এগুলো নিয়ে আপনাদের সাথে রিভিউ করব অবশ্যই। আপনারা প্লিজ একটু সাপোর্ট দিয়েন। এগুলো নিয়ে রিভিউ করে আপনাদের সাথে আমি এগুলো নিয়ে, বাইকগুলি নিয়ে একটু আলোচনা করলাম। আমার আসলে বাইক খুব পছন্দের, যদিও আমি কম দামে একটা বাইক চালাই, একবারে লো সেগমেন্টের একটা বাইক চালাই, কম দামে একটা বাইক চালাই, কিন্তু বাইক সম্পর্কে আসলে আমার যে ছোট জ্ঞান আছে, এই ছোটো জ্ঞানটা নিয়ে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাই। যেমন যে হিরোর একটা বাইক আমার সামনে দিয়ে যে গেল, হিরো কারিজমা, এই বাইকটা আসলে কতটুকু কি, এটা নিয়ে আমার একটু আছে। এই বাইকটা নিয়ে একদিন চালায়ে আপনাদের সাথে একটু ডিসকাস করা লাগবে। 200 সিসি ইঞ্জিনের একটা বাইক, এই বাইকটা আসলে কেমন একদিন একটু দেখার শখ। কিন্তু আসলে নিজে চালায় দেখাই যায়, 2 মিনিট 1 মিনিট চালায় দেখা যায়, কিন্তু যদি এটা রিভিউ করি তাহলে মোটামুটি একটা স্মৃতি থেকে গেল। আপনারাও দেখলেন, আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম, ব্যাপারটা একটু মজা হইল, এরকম আর কি। তো আশা করি অবশ্যই আমি রিভিউগুলি করব, যদি আপনারা চান রিভিউগুলি করব, এবং আপনারা সবাই আমার পাশে থেকে সাপোর্ট দিবেন, রিভিউগুলি দেখবেন, আর ভালো মন্দ কী হইলো না হইলো, বা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার রিভিউগুলিতে, সেগুলি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, যেন আমি আপনাদের সাথে ওইগুলি নিয়ে পরবর্তীতে আপডেটভাবে আরও সুন্দরভাবে গোছায় কাজ করতে পারি। আপনাদের সবার সাপোর্ট জানি থাকে। এই যে হন্ডার 100 সিসির একটা বাইক, 110 সিসির বাইকটা, এটা যে আসলে কী পরিমাণে লোড নেয়, আমি এর আগে একদিন দেখছি, যে আজকে দেখেন স্বপ্নের একজন ডেলিভারি ম্যান, উনি এখানে 6টা ব্যাগ, দুই পাশে 3টা 6টা ব্যাগ ঝুলায় যেতেছে। মানে আমি চিন্তা করি, উনি যদি একবার ব্যালেন্সলেস হয়ে যায়, এবং ওরা যা জোরে জোরে টানে, যেহেতু ওরা হোম ডেলিভারিগুলো করে, ওরা প্রচণ্ড জোরে বাইক টানে, প্রচণ্ড জোরে বাইক চালায় ওরা। বিশেষ করে আপনি যে দেখবেন যে পিৎজা ডেলিভারি যারা করে, বা ডেলিভারি সেগমেন্টে যারা আছে, সবাই মোটামুটি একটু হাই স্পিডেই বাইক চালায়, যে তাড়াতাড়ি ডেলিভারিটা করতে হবে সময়ের মধ্যে। যেমন এই যে জ্যামের ভিতরে আমিও যাচ্ছি, উনিও যাচ্ছে, দেখছেন অবস্থাটা, কতগুলি ব্যাগ নিয়ে, তারপরে আবার হ্যান্ডেল বারের সাথে একটা ঝুলাইছে। আসলে ভাই, মানুষের জীবন, চাকরি বাকরি, কী বলবো, যারা চাকরি বাকরি করেন তারাই জানেন আসলে পরিস্থিতি। এখানে মূলত বাজারের ব্যাগ আছে, একটা ফ্রোজেনের ব্যাগও আছে, ওটার ভিতরে মেবি ফ্রোজেন ফুড নেওয়া, কারণ ফ্রোজেন ফুডটা আলাদা ব্যাগে নিতে হয়, আলাদাভাবেই ক্যারি করতে হয়, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, আগামীতে আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আগামীতে অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নতুনভাবে আপনাদের সামনে রিভিউ ভিডিওগুলো করব। অবশ্যই আপনারা কমেন্টস করে কোন বাইকের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে ওই বাইকগুলির রিভিউ করার জন্য ইনশাআল্লাহ। তো সকলে কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, আশা রাখি। সকলে আমার ভিউগুলি মাশাআল্লাহ ভালো ভিউ হচ্ছে নতুন চ্যানেল হিসাবে, কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কম। আশা রাখি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাকে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আগামীতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।